হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। তোমাদের সবাইকে আমাদের নতুন একটা কোয়েশ্চেন সলভ লেকচারে স্বাগতম। তো ভাইয়া, আমরা কিন্তু অলরেডি কুয়েটের কেমিস্ট্রি পার্টের সলভটা দেখে ফেলছিলাম। আজকে হচ্ছে আমরা ফিজিক্স পার্টের সলভটা দেখে ফেলবো। ফিজিক্স। আচ্ছা, এখন ফিজিক্সেও কিন্তু একই রকম ভাবে কেমিস্ট্রির মতোই 25টা প্রশ্ন আসছে, বাট ফিজিক্সের প্রশ্নগুলো কিন্তু একটু ইজিয়ার হয়েছে। মানে নর্মালি ট্র্যাডিশনালি যেরকম প্রশ্ন হয় কুয়েটে, তার থেকে একটু ইজিয়ার প্রশ্ন কিন্তু আমাদের হয়েছে। ওকে, তো চলো আমরা স্টার্ট করি, দেখি কিরকম প্রশ্ন হয়েছে। আচ্ছা দেখো, প্রথম যে প্রশ্নটা সেখানে কি বলা হয়েছে, টেলিভিশন টিউবে ইলেকট্রনগুলিকে 100 কিলোভোল্ট বিভব পার্থক্য, মানে এটা হচ্ছে বি এর মান, ওকে, ত্বরান্বিত করা হলো। এই ইলেকট্রনগুলো যখন টিভি স্ক্রিনে আঘাত করে তখন তার থেকে নির্গত তড়িৎচুম্বকীয় তরঙ্গের সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি, মানে এফ এর মান বের করতে বলছে আমাকে, ফ্রিকোয়েন্সি। ওকে, বিষয়টা এরকম। আচ্ছা, তাহলে এখানে তুমি বলতে পারো যে পরিমাণ শক্তি আপতিত হইলো, যে পরিমাণ শক্তি পড়লো, ঠিক সেই পরিমাণ শক্তি বিকিরিত হয়েছে। বিষয়টা এরকম, রাইট? তাহলে আমি চিন্তা করলাম আপতিত হওয়ার শক্তির মানটা হচ্ছে HF, এবং বিকিরিত হওয়া বা বের হয়ে যাওয়া শক্তির মানটা হচ্ছে কি, দেখো, EV। ওকে, ইলেকট্রন ভোল্ট যে আমরা দেখছিলাম ইকুয়েশনটা, সেটা। আচ্ছা, এখান থেকে আমরা মেইনলি বের করব হচ্ছে এফ এর মানটা। তাহলে আমি যদি এখানে এফ এর মানটা বের করতে চাই, তাহলে কি আসবে, দেখো, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, সেটা হচ্ছে 1.6 10⁻⁻19। আর ভি হচ্ছে ভোল্ট, 100 কিলো ভোল্ট, তার মানে 1000 দিয়ে তুমি গুণ করে দিবা, ডিভাইডেড বাই এইচ এর মান 6.626 10⁻⁻34। ওকে, এত কিন্তু আমাদের হার্জে আসবে বা পার সেকেন্ডে আসবে। ঠিক আছে, তাহলে এটা বের করলে কিন্তু আমাদের উত্তর চলে আসে। আসলে তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি উত্তরটা কিরকম ভাবে আসে। (1.6 10⁻⁻19 ইন্টু 100 ইন্টু 10⁻3 6.626 10⁻⁻34, তাহলে 2.415 10⁻19 2.415 10⁻19 এত হার্জ। তাহলে এইটাই আমাদের উত্তর, তাই না? আচ্ছা, 10⁻19, এই যে অপশন বি। ওকে, তাহলে বিষয়টাকে বুঝতে পারলাম, আশা করি এটা আমাদের ক্লিয়ার। তাহলে চলো আমরা আগাই। পরেরটা দেখি কি বলা হয়েছে, একটি বৈদ্যুতিক পাখা প্রতি মিনিটে 1500 বার ঘোরে। সুইচ বন্ধ করার পর ফ্যানটি যদি থামার আগে 3000 বার ঘুরতে পারে, তখন তার সময়টা কত লাগবে সেটা আমাকে বের করতে বলা হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে এখানে প্রথমে আমাদের কাজটা হচ্ছে ওমেগার মানটা বের করা, তাই না, কৌণিক বেগটা বের করা। তো আমি যদি এখানে প্রথমে ওমেগার মানটা বের করি, এটা হচ্ছে ওমেগা ইনিশিয়াল, তাহলে ওমেগা নট হবে এটা, সেটা কত আসবে দেখো, 2πn/t। ওকে, 2πn/t। আচ্ছা, তাহলে দেখো এখানে 2πn কত, দেখো কতবার ঘুরলো, সেটা হচ্ছে 1500। কত সময় ঘুরলো, 1 মিনিট বা 60 সেকেন্ড। ওকে, এটা কিন্তু আমার আসবে, এটা একক কি আসবে, রেডিয়ান পার সেকেন্ড। দেখার চেষ্টা করি এটা কত আসে। তাহলে 2π1500/60 55, তাই না, 50 পাই, 50 পাই। ওকে ওকে ভাই, বিষয়টা কি বুঝতে পারলাম? এইবার বলছে কি কত সময় প্রয়োজন, তার মানে এখানে আমাদের টাইম মেইনলি বের করতে হবে, তাই না? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আমি কিভাবে টাইমটা বের করতে পারি। তার মানে আমাদের এখানে মেইনলি দেখো, আরেকটা কথা বলছে কি, সুইচ বন্ধ করে ফেললাম, তাহলে একটা সময় নিশ্চয়ই থেমে যাবে। থেমে যাওয়ার সময় আমাদের ওমেগার ভ্যালুটা কত আসে, 0 আসে, তাই না? এবং দেখো এখানে কিন্তু 3000 বার ঘূর্ণনের কথা বলা হয়েছে, তার মানে এস এর মানটা বলা আছে, বা থিটার মানটা তুমি চিন্তা করো কৌণিক বেগের ক্ষেত্রে, তাই না? তাহলে দেখো আমাদের এভাবে তুমি চিন্তা করো, রৈখিক বেগ দিয়ে চিন্তা করতে পারো। এখানে ইউ, ভি, এস আর টি দেওয়া আছে, এরকম বিষয়টা, তাই না? আমাদের ফর্মুলা কোনটা বসবে, ফর্মুলা বসবে হচ্ছে এইটা, থিটা ইকুয়াল টু ওমেগা নট প্লাস ওমেগা বাই 2 ইন্টু টি। ওকে, বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা, এখন এখানে যদি আমি ভ্যালুগুলো বসাই দিই, তাহলে কিন্তু আমি টি এর ভ্যালুটা পেয়ে যাব, তাই না? আচ্ছা, তাহলে দেখো তো টি ইকুয়াল টু কি আসবে, 2 ইন্টু থিটা। দেখো থিটা মানে কি,
3000 বার ঘুরলো, তাই না? তাহলে সরণ কত হইলো? প্রতি ঘূর্ণনে 2 পাই সরণ হয়, তাই না? মানে 2 পাই ঘূর্ণন হয়, তো 2 পাই হচ্ছে ডিস্টেন্স কভার করে। তার মানে তুমি বলতে পারো এখানে 3000 বার ঘুরলো এবং প্রতিবার এসে 2 পাই পরিমাণ সরণ করলো, ঘুরলো আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা গেল। এখন ওমেগা নট প্লাস ওমেগা, দেখো ওমেগা নটের ভ্যালু হচ্ছে 50 পাই আর ওমেগার ভ্যালু কত আসবে? 0, তাই না? এটাই তাহলে আমাদের উত্তর আসে। ওকে, দেখো তো এটা হাতে হাতে ক্যালকুলেশন করা সম্ভব কিনা দেখার চেষ্টা করি। তাহলে এটা তো 0, এটা বাদ চলে গেল, পায়ের সাথে পাই বাদ, তাই না? তারপর দেখো 0 সাথে 0 বাদ, তাই না? আচ্ছা, এই 5 এর সাথে আমাদের এটা বাদ যাবে, তাই না? তাহলে এটা কত আসবে? 5 6 30, তাই না? তাহলে এটা কত আসবে? 240, 240 সেকেন্ড। দেখো এটা আছে কিনা, এই যে দেখো 240 সেকেন্ড। ওকে, বাইরে কি বিষয়টা বুঝতে পারছি? বুঝতে পারলে চলো আমরা আগাই। দেখো এখানে আমাদের কি দেওয়া আছে? একটা ত্বরণের ভেক্টর মানটা দেওয়া আছে এবং সেখানে একটা সরণের ভেক্টর মান দেওয়া আছে। বলছে কি, ভর যদি 5 কেজি হয় তাহলে সেখানে সম্পাদিত কাজের পরিমাণটা কত? এটা কিন্তু বুয়েট প্রিলিতে আসা একটা প্রশ্ন, রাইট? গত বছর আসছে এই প্রশ্নটা। আমি যদি এখানে কাজের মানটা বের করতে চাই তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কি আসবে? এফ ডট এস, তাই না? আবার এফ মানে কি? এম এ, তাহলে এম এ ডট এস। তার মানে আমি মেইনলি এখানে এ ভেক্টর এবং এস ভেক্টরের ডট গুণফল করব, তার সাথে জাস্ট ভরের মানটাকে গুণ করে ফেলবো, রাইট? আচ্ছা দেখো ভরের মানটা কত? 5 কেজি। তাহলে এখন শুধুমাত্র আমরা ডট গুণফলটা করি। দেখো 10i 5i গুণ করলে কত আসবে? 50। 7j মাইনাস 4j, তাহলে 4 7 28, তাহলে মাইনাস 28। মাইনাস 8 প্লাস 5 5 8 40, মাইনাস 40। হ্যাঁ, এত জুল আসে আমাদের হিসাবটা। তাহলে এটা যদি আমি ক্যালকুলেট করতে চাই তাহলে দেখো কিরকম আসে? 50 মাইনাস 28 মাইনাস 40, মাইনাস 90 আসে। তাহলে এটা আসবে হচ্ছে মাইনাস 90। বলতে পারো ভাই মাইনাস কেন আসলো? এটা তো আমাদের একটা স্কেলার রাশি। তোমরা কিন্তু এসব জানো যে নেগেটিভ আসা মানে শক্তি কিন্তু ব্যয় হয় নাই, শক্তি আরো সঞ্চিত হয়েছে। তো যাই হোক, সমস্যা নাই, আমাদের যেটাই আসুক না কেন আমরা কিন্তু এইভাবে অঙ্কটা করবো। তাহলে উত্তর হচ্ছে মাইনাস 90। চলো তাহলে আমরা আগাই। কি বলছে দেখো, 10 মিটার দীর্ঘ 2 মিলিমিটার ব্যাসের একটি তারের এক প্রান্তে আমি 100 কেজি ভর চাপাইলাম, তাতে এটা এত পরিমাণ প্রসারিত হইলো। আচ্ছা ঠিক আছে, তার মধ্যে সঞ্চিত বিভব শক্তি কত? তাহলে এটা কিন্তু অনেক ইজি একটা ফর্মুলা আছে, তোমাদের তপন স্যারের বইয়ের মধ্যে লেখা আছে। সেই ফর্মুলাটা কি? সেটা হচ্ছে সঞ্চিত বিভব শক্তি ইউ ইকুয়াল টু হাফ ইন্টু এফ ইন্টু স্মল এল। ওকে, প্রতিপাদন তো আমাদের এখন আর দেখা লাগবে না, তাই না? তা হাফ এফ এল, এটা দিয়ে কিন্তু খুব সহজে আমরা অঙ্কটা করে ফেলতে পারি। দেখো তাহলে এখানে এফ মানে কি? প্রযুক্ত বল, সেটা হচ্ছে এমজি, তাই না? কারণ দেখো এই বস্তুটা কিন্তু তার ভরের কারণেই, তার ওজনের কারণে কিন্তু তারটাকে প্রসারণ করতেছে। এই ধরো আমি একটা তার নিলাম, হ্যাঁ, এই ধর ঝুলানো আছে তারটা, এই যে একটা বস্তু। তাহলে বস্তুর যে ভরটা নিচে দিকে কাজ করে ডাব্লিউ, তার জন্য কিন্তু তারটা হচ্ছে আলটিমেটলি প্রসারিত হয়ে যায়। আচ্ছা, আর সাথে হচ্ছে আমাদের এল, ভ্যালুগুলো বসাই দিব তাহলে কাজ হয়ে যাবে। এম এর মান হচ্ছে 100, জি এর মান তো 9.8, আর কতটুকু প্রসারণ হলো দেখো 0.5 মিলিমিটার, তার মানে 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 এত জুল। তাহলে এটা করলে আমাদের কি চলে আসবে? উত্তর কিন্তু চলে আসবে। দেখার চেষ্টা করি। হাফ ইন্টু 100 মানে 50, 9.8 আর হচ্ছে 0.5 10 টু দি পাওয়ার মাইনাস 3, কত আসে এটা? 0.245, 0.245 এত জুল। ওকে, এরকম বিষয়টা। বাট খেয়াল করে দেখো আমাদের কিন্তু সবগুলো হচ্ছে আর্গে দেওয়া, হ্যাঁ। আবার এখানে আর্গস দেখে মনে করো না এটা আর্গ সেকেন্ড, না, এটা কিন্তু প্রশ্নকর্তা একটু মিস্টেক করছে। মেনলি এগুলো আমাদের শুধুমাত্র আর্গ হবে, শুধুমাত্র আর্গ হবে, মানে প্লুরাল করা যাবে না। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। তাহলে যেই মানটা জুলে বের হলো, হ্যাঁ, যে মানটা আমাদের জুলে বের হলো সেই মানের সাথে আমরা কি করব? সুন্দর মতো 10 টু দি পাওয়ার 7 গুণ করে দিব, কারণ আমরা জানি আর কিন্তু একটা ছোট একক, তাই না? তার মানে এখানে আমাদের পজিটিভ পাওয়ারটাকে গুণ করতে হবে, তাহলে এত আর্ক চলে আসে। ওকে, বিষয়টা কি বুঝতে পারলাম? তাহলে দশমিককে এক ঘরের দিকে নাও, তাহলে আসবে কি 2.45 ইন্টু 10 টু দি পাওয়ার 6 এত আর্ক। হ্যাঁ, দেখি তো এটা আছে কিনা। এই যে দেখো 2.45 10 টু দি পাওয়ার 6, তাহলে এটাই আমাদের উত্তর হবে। ওকে, বিষয়টাকে বুঝতে পারছি। চলো তাহলে আমরা আগাই।
আচ্ছা, পরের প্রশ্নে দেখো কি বলা হয়েছে যে একটি বুলেট কোনো দেয়ালে 1 মিটার প্রবেশের পর 50% বেগ হারায়, তাই না? বুলেটটি দেয়ালে আর কত পরিমাণ প্রবেশ করতে পারবে? আচ্ছা, যদি কখনো প্রশ্নে দেখো যে বেগ 50% হয়ে গেছে অথবা বেগ 50% হারাইছে, দুই ক্ষেত্রে কি করবা? আগে যে পরিমাণ ডিস্টেন্স সে কভার করছে তাকে 3 দিয়ে ভাগ করে দিবা, সেটাই হচ্ছে আর কতটুকু প্রবেশ করতে পারে তার উত্তর। তাহলে তোমার এখানে আছে কি 1, তাহলে 1 কে 3 দিয়ে ভাগ করো, তাহলে উত্তর কি আসবে 1/3, তাই না? বলতে পারো ভাই একটু ফুল ফর্মও দেখান। ওকে, দেখানো সম্ভব, দেখার চেষ্টা করি। আমাদের এখানে কি বলছে? বেগটা 50% হারায়, তার মানে এখন শেষ বেগটা কত হবে? আদি বেগের অর্ধেক হারায় গেল, তার মানে u/2। একটু কি মনে থাকবে? u/2 কিন্তু আসে। তাহলে এইটার হেল্পে আমরা কি করব? মন্দনটা বের করব এখানে, তাই না? তো আমাদের এখানে একটু চিন্তা করে দেখি, আমাদের ফর্মুলা কি? v² = u², যেহেতু মন্দন হচ্ছে সো আমি নেগেটিভ নিয়ে নিলাম 2as। এখান থেকে আমি সুন্দর মতো এটা বের করব। তাহলে v হচ্ছে u/2, তাই না? মাইনাস u² ডিভাইডেড বাই -2s, তাহলে -2 × 1, তাই না? আচ্ছা দেখো, এখানে কিন্তু নেগেটিভ আসে, নেগেটিভের সাথে নেগেটিভ বাদ চলে যায়। তুমি করো, তুমি চাইলে অন্যভাবে করতে পারতা, তাই না? এটাকে এই পাশে এনে এটাকে এই পাশে এনে, সমস্যা নেই, তুমি তোমার মতো করো। হ্যাঁ, এটা কত আসে? 1/4 - 1, তাহলে এটা আসলে হচ্ছে 3/4, তাই না? সাথে কিন্তু আমার নিচে কি আছে? 2 আছে, তাই তো? তুমি এখানে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 3/8, সাথে কি আসলো? u²। উপরে নেগেটিভ, নিচে নেগেটিভ বাদ, তাহলে এটা কিন্তু আমাদের a এর মান। এটা ইউজ করে ঠিক কতটুকু আর ফার্দার প্রবেশ করতে পারে সেটা কিন্তু আমরা বের করতে পারি, তাই না? তাহলে v², একই ফর্মুলা ইউজ করবো, v² = u² - 2as, তাই না? এখন দেখো, যেহেতু আমাদের বুলেটটা লাস্টে কি হয়ে যাবে? প্রবেশ করার পর থেমে যাবে, তাহলে u এর মানটা কত আসতেছে বলো? 0, মানে v এর মানটা কত আসলো? 0। আচ্ছা, ঠিক আছে, তাহলে u², u তো আদিবেগ হইলই, 2 × a, এর মানটা কত দেখো? 3/8 u², তাহলে 3/8 u² × s। ওকে, বিষয়টা কি বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখানে তুমি যদি খেয়াল করে দেখো বিষয়টা কিরকম আসলো। দেখো তো এখানে কিরকম আসে, যে u² এই পাশে আনলে কাটাকাটি চলে যায়, এটাকে এই পাশে নিয়ে আসো, থাকলো কি দেখো, এখানে কাটাকাটি করলে থাকে হচ্ছে 4, তাই না? তাহলে হচ্ছে এবার বলো 3/4s = 1। তাহলে s এর মানটা কত আসবে? 4/3। ওকে, বুঝতে পারলাম 4/3 মিটার সে টোটাল ট্রাভেল করে। বুঝতে পারছে কি? এখন বলতে পারো ভাই তাহলে এখানে মনে হয় 4/3 উত্তর হওয়া উচিত, অপশন তো নাই। বাট একটু মনে রাখো, এটা কিন্তু আমাদের টোটাল ডিস্টেন্স, বুঝছো? কারণ আমরা আদি বেগটাকে কিন্তু একদম শুরুর দিকে চিন্তা করছি। তাহলে আমি কি করব? এই বেগ থেকে সুন্দর মতো এখন 1 মাইনাস করে দিব। মানে আগে যে ডিস্টেন্সটা ট্রাভেল হয়েছিল সেটাকে আমি এখন বিয়োগ করে দিব। ওকে, তাহলে এটা কত আসবে? 1/3 মিটার। তাহলে এখানে উত্তর কিন্তু 1/3 আসে। ওকে, বুঝতে পারছি বিষয়টা? আশা করি এটা আমাদের ক্লিয়ার হইলো। আচ্ছা, এটা আরেকভাবে করা যায়। তুমি কিন্তু চিন্তা করতে পারতা যে আমি এখানে সেকেন্ড কেসটা চিন্তা করি, সেই ক্ষেত্রে ইউ এর মানটা কি হয়ে যাবে? অর্ধেক হয়ে গেছে, মানে u/2 হোল স্কয়ার তুমি চিন্তা করতে পারতা, সেই ক্ষেত্রে মানটা কিন্তু ডাইরেক্ট 1/3 আসতো। হ্যাঁ, সো তুমি যেভাবে ইচ্ছা করো, আমার কোনো সমস্যা নাই, তুমি তোমার মতো করে করবা, তাইলে হচ্ছে। হ্যাঁ, চলো তাহলে আমরা আগাই। পরের প্রশ্নে কি বলেছে দেখো, সরল দোল গতিতে চলমান একটি বস্তুর সর্বোচ্চ ত্বরণ এখানে দেওয়া আছে, সর্বোচ্চ গতি মানে বেগ এখানে দেওয়া আছে, সময়কাল নির্ধারণ আমাদের করতে হবে। সময়কাল মানে পর্যায়কাল, তাই না? আচ্ছা, খেয়াল করে দেখো, এখানে আমাদের কি বলছে? সর্বোচ্চ ত্বরণ। তাহলে আমরা কিন্তু জানি ত্বরণ যেটা আছে a max, সেটার মান কত আসবে? তাহলে a max এর মানটা কত আসে? -ω²a, তাই না? যেহেতু এখানে আমার শুধু ভ্যালু দেওয়া আছে, শুধু ভ্যালু, তার মানে আমি নেগেটিভটাকে আর চিন্তা করব না। তাহলে এখানে কি আসে? ω²a, তাই না? এটার ভ্যালু দাও কত আসে? 15π। আচ্ছা, আর সর্বোচ্চ গতির কথা বলছে, মানে vmax, এটা কত আসবে? ω_a, একই যুক্তিতে, রাইট? সেটা ভ্যালু কত দেওয়া আছে দেখো? 10, তাই না? বিষয়টা কি বুঝতে পারছি? তাহলে এখন আমি কি করব? এই দুটো ইকুয়েশনকে সুন্দর মতো ভাগ করে দিব। এটাকে এটা দিয়ে ভাগ করে দিব, তাহলে কি আসে দেখো? ω²a বাই ω_a, হ্যাঁ, এটা কত আসবে? 15π/10। তাহলে এখান থেকে বুঝতেই পারতেছো শুধুমাত্র ওমেগা থাকবে এবং এটা কত চলে আসে? 3/2π।
ওকে, বুঝতে পারলাম। এখন আমরা কিন্তু কি বের করতে চাই, সময়কাল মানে পর্যায়কাল, তাই না? তো পর্যায়কাল ইকুয়েশনটা কি ছিল দেখো, আমরা কিন্তু এখান থেকে বলতে পারি, এখান থেকে আমি করে দিচ্ছি। ওমেগা মানে হচ্ছে 2π/t। কত বলতো, 2π/t। এখান থেকে আমাদের মেনলি টি এর মানটাকে বের করতে হবে। ওকে, দেখো এটা কিন্তু এখান থেকে বের করা সম্ভব। পাই চলে গেল, পাই চলে গেল, তাই না? আর এখানে টি থাকবে, টিকে তুমি এর পাশে নিয়ে যাও, তাহলে কত আসবে 4/3 এত সেকেন্ড, তার মানে 1.33 সেকেন্ড। এই যে দেখো অপশন বি। ওকে ভাইয়া, বিষয়টা কি বুঝতে পারছি? চলো আগাই। পাহাড়ের উপর থেকে একটি বস্তুকে ফেলে দেওয়া হলো ভূমি থেকে 50 মিটার উচ্চতায়। এই বস্তুটির গতিশক্তি হয় বিভব শক্তির 50 গুণ। তাহলে আগে আমরা একটু ছবিটা আঁকি। ধরো আমাদের পাহাড়টা হচ্ছে এরকম, হ্যাঁ, সিম্পল ভাবে চিন্তা করলাম। এই ধরো আমাদের পাহাড়, আমি পাহাড়ের উপর থেকে একটা বস্তুকে আমি ছেড়ে দিছি, এখান থেকে একটা বস্তুকে ছেড়ে দিলাম, সেটা হচ্ছে নিচের দিকে পড়া শুরু করলো। পরবর্তীতে প্রশ্নের কথা অনুযায়ী সেটা যখন এইখানে আসে, এই যে 50 মিটার উচ্চতা আসে, ভূমি থেকে 50 মিটার উচ্চতায়, তখন তার কি হয়, তখন তার গতিশক্তি হয় মানে ইকে হয় ইপি এর 50 গুণ, তাহলে 50 ইপি। আমাকে বলছে কি এই টোটাল ডিস্টেন্সটা কত হবে, এই এইচ এর মানটা আসলে কত হবে। তাহলে বলো তো এইটুক এইচ কত আসবে, মানে এইটুক ডিস্টেন্স কত আসবে, টোটালটা -50, তাই না? বিষয়টা কি এরকম না বিষয়টা? আচ্ছা, ওটা আমাদের লাগবে না যদিও। এখন দেখার চেষ্টা করি এই ইকুয়েশন গুলো আসলে মানটা কিরকম হয়। খেয়াল করে দেখো, এখানে গতিশক্তি কত হবে, টোটাল উচ্চতার বিভব শক্তি মাইনাস এই উচ্চতার বিভব শক্তি, তাই না? টোটালটা মাইনাস এইটুক, তাহলে mgh মাইনাস mg ইন্টু 50, তাই না? তাহলে mgh মাইনাস mg ইন্টু 50, সেটাকে আমরা x চিন্তা করলাম, হ্যাঁ, এটাকে আমরা x চিন্তা করলাম। ওকে, আর এটা কি আসবে 50 ইন্টু, এটা তো সিম্পল mgx, তাই না? এটা তো সিম্পল mgx। এখন এখান থেকে খেয়াল করে দেখো আমাদের mg বাদ যায়, তাই না? তাহলে এখানে h এর মান মেইনলি আমাদের বের করতে হবে, মাইনাস এটা কত আসলো, x এর মান তো 50, তাই না? আচ্ছা, আর এখানে দেখো 50, প্রশ্নের 50 মাল্টিপ্লাইড বাই এটা হচ্ছে x, x এর মানটা কত দেখো 50, রাইট? আচ্ছা, তাহলে এখানে h এর মানটা কত আসলো, 5 5 25 মানে 2500, আর এখানে 50 গেলে 50। তাহলে এটা হচ্ছে আমাদের পাহাড়ের উচ্চতা 2550। খুব ভালো প্রশ্ন। হ্যাঁ, চলো আমরা তাহলে আগাই। দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু বুয়েটের জন্য তোমাদের কয়দিন পর হচ্ছে প্রিলি হবে, কয়দিন না, ঠিক পরশু পরে প্রিলি, যদি ভুল না করি। তো বুয়েটের টিচারদের এই ধরনের প্রশ্নগুলো খুবই প্রিয় প্রশ্ন, হ্যাঁ। তো তোমরা হচ্ছে এই বিদ্যুৎ বিলে যত রকমের অঙ্ক পাবা সেগুলো করে যাবা, তাহলে আশা করি প্রিলিতে তোমরা সিলেক্টেড হয়ে যাবা। কোন বাড়িতে 60 ওয়াটের 5টি বাতি, 70 ওয়াটের 4টি ফ্যান এবং 2 কিলোওয়াটের একটি গিজার এবং 200 ওয়াটের 2টি রেফ্রিজারেটর আছে, হ্যাঁ, অনেক ইনফরমেশন দেওয়া। বাতিগুলো প্রতিদিন 7 ঘন্টা, ফ্যানগুলো প্রতিদিন 15 ঘন্টা, গিজারগুলো 3 ঘন্টা, রেফ্রিজারেটর গুলো 24 ঘন্টায় চলে। প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য কিন্তু দেওয়া আছে এবং সেটা হচ্ছে 24 সালে ফেব্রুয়ারি মাসে। তাহলে বলো 24 সালে ফেব্রুয়ারি মাসে কতদিন হয়, 29 দিন, লিপ ইয়ার, তাই না? এটা বিদ্যুতের বিলের পরিমাণটা কত। এখন আমরা কিন্তু এটা হয়তো জানি বিদ্যুতের বিল হচ্ছে কিভাবে হিসাব করতে হয়, আমরা হচ্ছে W=PT করতাম, অবশ্যই W এর মানটাকে আমরা কিলোওয়াট আওয়ারে বের করতাম, তাই না? কারণ কিলোওয়াট আওয়ারই হচ্ছে এক এক ইউনিট, BOT, বোর্ড অফ ট্রেড ইউনিট, তাই না? এরকম কিন্তু বিষয়টা ছিল। তাহলে আমাদের দেখো বিষয়টা কি, আমাদের ফর্মুলা হচ্ছে এরকম, W=P×T, তার মানে ক্ষমতাকে আমি সময় দিয়ে গুণ করব, তাই না? বিষয়টা আগে আমরা একদিন হিসাব করব, তারপর টোটাল দিন দিয়ে আমি গুণ করে ফেলবো। আচ্ছা, তাহলে এখন দেখো তো বিষয়টা, 60 ওয়াটের 5টি বাতি, তাই না? তাহলে আমরা একটা একটা করে বসাই। 60 ওয়াটের 5টি বাতি, সাথে আমি সময় গুণ করে দিই। বাতিগুলো 7 ঘন্টা করে চলে, সো 7 ঘন্টা। তাহলে এটা কিন্তু ওয়াটে আসলো, তাই না? এটা আসলো কিন্তু আওয়ারে। তাহলে ওয়াটটাকে যদি আমি কিলোওয়াট বানাইতে চাই, সুন্দর মতো 1000 দিয়ে ভাগ করে দিব, তাই না? তাহলে কিলোওয়াট আওয়ার চলে আসলো। আচ্ছা, ঠিক আছে। এবার তাহলে কিন্তু আমরা এই জিনিসটা বুঝতে পারলাম, হ্যাঁ, বাতির কাহিনী শেষ। ফ্যানের জন্য কি আসবে দেখো, 70 ওয়াটের 4টি ফ্যান কতক্ষণ করে চলছে, 15 ঘন্টা করে চলছে, সো 15। তারপর আসো 2 কিলোওয়াটের মানে 2000 ওয়াট, 2 কিলোওয়াটের একটি গিজার, 1 দিয়ে গুণ করলাম,
সেটা কতক্ষণ চলছে? গিজারটা চলছে মেনলি 3 ঘন্টা। লাস্ট হচ্ছে ফ্রিজ, তাই না? ফ্রিজটা কোথায়? হ্যাঁ, 200 ওয়াটের 2টি ফ্রিজ চলছে কতক্ষণ? 24 ঘন্টা। তাহলে 200 ওয়াটের 2টি ফ্রিজ চলছে কতক্ষণ? 24 ঘন্টা। ওকে, বিষয়টা বুঝতে পারছি। তাহলে এই জিনিসটা যদি আমি ক্যালকুলেশন করে ফেলি তাহলে কিন্তু আমাদের কি হয়ে যাবে? উত্তর বের হবে না, মানে এখানে ইউনিটটা কত আসে, কত ইউনিট আসে সেটা আমি বের করতে পারবো। ওকে, আচ্ছা আসো তাহলে আমরা একটু ক্যালকুলেশন করে ফেলি। আচ্ছা দেখো, এখানে যদি আমি ভ্যালুগুলো বসাই তাহলে কত আসে দেখো, 5 6 30 ইন্টু 7, তারপর হচ্ছে 4 7 28 280 ইন্টু 15 প্লাস 6000 প্লাস 2 2 4 ইন্টু 24, আর নিচে হবে হচ্ছে 1000। কত ওয়াট আসলো এটা? 21.9 ওয়াট, তাই না? 21.9 ইউনিট আর কি, তাই না? কিলোওয়াট আওয়ার। এখন আমরা কি করতে চাই? বিদ্যুৎ বিল হিসাব করতে চাই, তাই না? এরকম বিষয়টা। তাহলে খেয়াল করে দেখো, এটা কিন্তু আমাদের একদিনের হিসাব, তাই না? আমাদের লাগবে কিন্তু 29 দিন। তাহলে এটা আসবে মোট ফেব্রুয়ারি মাসে কি পরিমাণ ইউনিট আমি খরচ করলাম। যদি সাথে আমরা 7 দিয়ে গুণ করে দিই তাহলে কিন্তু টাকার হিসাবটা আমি পেয়ে যাব, রাইট? তাহলে এখানে যে ভ্যালুটা আসলো সেটাকে আমরা কি করব? 29 দিয়ে গুণ দিব এবং সাথে 7 দিয়েও গুণ দিয়ে দিব। আসলে কত দেখো? 4445.7। হ্যাঁ, 4445.7 এত টাকা। দেখো তো এটা আছে কিনা? হ্যাঁ, এই যে দেখো অপশন সি। বুঝতে পারলাম বিষয়টা? এইটা কিন্তু আমাদের উত্তর। চলো তাহলে আমরা আগাই। আমার প্রশ্নে কি বলছে? 42 মিনিট ধরে 210 ওহম এর একটি রোধকের মধ্য দিয়ে কি মানের বিদ্যুৎ বা তড়িৎ প্রবাহিত হলে এর ফলে সৃষ্ট তাপ দিয়ে 7.5 কেজি পানিকে 0 ডিগ্রি সেলসিয়াস স্ফুটনাঙ্কে উন্নীত করা যাবে। পানির আপেক্ষিক তাপ সেটা কিন্তু বলা আছে। খুব ভালো করে দেখো, এখানে মেইনলি আমরা কি করতেছি? আমরা হচ্ছে তড়িৎচালনা করতেছি। তড়িৎচালনার মাধ্যমে আমরা পানিকে গরম করতেছি, তাই না? তাহলে এখানে কিন্তু আমাদের শক্তির নিত্যতা সূত্রটা অ্যাপ্লাই হয়ে যায়, যে আমি শক্তি কিন্তু নষ্ট বা তৈরি করতে পারি না, শুধু এক রূপ থেকে আরেক রূপে চেঞ্জ করতে পারি। প্রথমে আমাদের ছিল হচ্ছে বৈদ্যুতিক শক্তি বা তড়িৎ শক্তি, সেখান থেকে আমরা যান্ত্রিক শক্তিতে কনভার্ট করলাম বা তাপ শক্তিতে কনভার্ট করলাম, তাই না? যান্ত্রিক শক্তির মধ্যে তাপ শক্তি আমরা চিন্তা করলাম, সেটাই আমি কনভার্ট করলাম, তাই না? তাহলে এখানে আমরা মেনলি যত পরিমাণ বৈদ্যুতিক শক্তি ইউজ করলাম সেটা কি ছিল দেখো, আই স্কোয়ার। যেহেতু এখানে হ্যাঁ আই স্কোয়ার, আই এর মান কি দেওয়া আছে কিনা দেখি তো। আই এর মান বের করতে হবে, আর ইন্টু টি। হ্যাঁ, এটা ইকুয়াল টু কি আসবে? এখানে যেটা আসে সেটা কি? এম এস ডেল টি। আই এর মানটা আমাকে বের করতে হবে। সো আমি যদি এখানে আই স্কোয়ার চিন্তা করি, আর এর মানটা কত বলো? আর এর মানটা হচ্ছে 210 এত ওহম। আর সময়ের মানটা কত? 42 মিনিট। তাহলে অবশ্যই এটাকে আমাদের সেকেন্ডে নিতে হবে। তাহলে 42 গুণ 60। হ্যাঁ, আচ্ছা ভরটা কত? 7.5 কেজি। ওকে, 7.5 কেজি। এস এর মানটা হচ্ছে 4200। আর ডেলটি তাপমাত্রা পার্থক্য দেখো, 0 থেকে আমি স্ফুটনাঙ্কে মানে 100 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে গেলাম, এবং এটাও জানি যে ডেলটির ক্ষেত্রে ডিগ্রি সেলসিয়াস যেই কথা, কেলভিন কিন্তু একই কথা। তাহলে 100 - 0 = 100। তাহলে এখান থেকে সলভ করে কিন্তু আমি আয়ের মানটাকে বের করে ফেলতে পারি। আসলে তাহলে আমরা বের করি। দেখো এখানে কি করবে? প্রথমে রুট বসাবো, তাই না? তারপর হচ্ছে দুইটাকে ওই পাশে নিয়ে যাবো। নিজের মতো করে হিসাব করো। 7.5 4200 100 210 42 এবং 60। আচ্ছা 2.439। হ্যাঁ, তাহলে 2.439 এত অ্যাম্পিয়ার। আচ্ছা তাহলে 2.44 হবে। তাহলে এটাই আমাদের উত্তর। চলো তাহলে আমরা আগাই। দেখো পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে? একটি আলোক উৎস দুটি তরঙ্গ দৈর্ঘ্য λ1 λ2 নির্গত করে। ওকে, এখন বলছে কি আলোর উৎস দুটি একটি দ্বিচোট পরীক্ষায় ব্যবহৃত হলো। উৎস এবং পর্দার মধ্যবর্তী দূরত্ব সেটা দেওয়া আছে 1.25 মিটার এবং দুটি স্লিটের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 0.0
1.25 মিলিমিটার। তাহলে এইটা হচ্ছে আমাদের ক্যাপিটাল ডি এর মান, আর এটা হচ্ছে আমাদের স্মল এ এর মান। হ্যাঁ, এটা কিন্তু আমরা একটু মাথায় রাখি। দুটি তরঙ্গদৈর্ঘ্যের কারণে চতুর্থ ক্রম মানে এন এর মানটা কত? 4। চতুর্থ ক্রম, তাই তো? উজ্জ্বল প্রান্তের দূরত্বের পার্থক্য কত আসবে? তার মানে এখানে দুইটা জায়গায় আমরা ডোরা ব্যবধান বের করব, পার্থক্য করে দিব, মাইনাস করে দিব, তাহলে কিন্তু আমাদের উত্তর চলে আসে, তাই না? আচ্ছা, তাহলে কিভাবে করতে পারি? তাহলে আমাকে এখানে মেনলি ডোরা ব্যবধান বের করতে হবে, তাই না? দুটা। তাহলে খেয়াল করে দেখো, তাহলে এটার জন্য কি আসবে? x2, আর এটার জন্য আসবে হচ্ছে x1, তাই না? এটা মান কি দেখো? n ইন্টু ল্যামডা ডি বাই এ, তাই না? বিষয়টা এরকম। তাহলে এখানে একটু খেয়াল করে দেখি যে n এর মান কত? 4, কনস্ট্যান্ট। ল্যামডা মান কিন্তু পরিবর্তনশীল, এটা হচ্ছে সেকেন্ডটার জন্য, বাট ডি আর এর মানও কিন্তু কনস্ট্যান্ট। তার মানে এই দুইটা ক্ষেত্রে আমরা কি করতে পারি? ল্যামডা বাদে বাকি যে সমীকরণ, বাকি যে জিনিসগুলো আছে তাদেরকে কমন নিতে পারি। হ্যাঁ, তাহলে দেখো আমি এখানে কি কমন নিতে পারি? এন ডি বাই এ, এটা আমরা কমন নিতে পারি। ওকে, জিনিসটাকে আমরা বুঝতে পারছি? আশা করি এটা আমাদের ক্লিয়ার। তাহলে এটা যদি আমরা এখন ক্যালকুলেট করি তাহলে কিন্তু আমাদের উত্তর চলে আসবে। আচ্ছা, আগে তাহলে আমরা একটু ভ্যালুগুলো বসাই না? আচ্ছা, এন হচ্ছে 4, হ্যাঁ, ডি এর মান কত বলছিলাম? এই যে দেখো 1.25, তাই না? 1.25। ওকে, আর এর মানটা কত দেখো? এই যে এটা হচ্ছে আমাদের সেই এর মানটা 0.025, এত মিলিমিটার, মানে 10⁻³ হ্যাঁ, তাহলে আমাদের মিটার চলে আসবে। আর দুটা ল্যামডার পার্থক্য সেটা কত দেখো? 5500 থেকে 4500, তাহলে কত আসলো? বিয়োগ করলে 1000 আসলো, তাই না? অবশ্যই অ্যাংস্ট্রমে চলে আসছে, আমি নিব কিসে? মিটারে, তাই না? তাহলে এটা কিন্তু আমাদের কি চলে আসবে? উত্তর চলে আসবে। দেখার চেষ্টা করি এটা বের করা সম্ভব হচ্ছে কিনা। তাহলে 4 ইন্টু 1.25 ইন্টু 1000, তাই না? 1000 ইন্টু 10⁻³ -10 আর কি। আর এর নিচে হচ্ছে আমাদের 0.025 10⁻³ কত আসলে? এটা 0.02 এত মিটার। ওকে, তাহলে এটি কিন্তু আমাদের উত্তর, তাই না? প্রশ্নের ভাষাটা ধরতে পারলে এই প্রশ্ন কিন্তু আসলে কোনো ব্যাপার না। চলো তাহলে আমরা আগাই। কি বলছে দেখো? 6250 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো যদি কোনো ঝাঁঝরি পৃষ্ঠে পড়ে এবং ঝাঁঝরি পৃষ্ঠের রেখার সংখ্যা প্রতি ইঞ্চিতে যদি এত পরিমাণ হয়, তার মানে এটা কিন্তু ক্যাপিটাল এন এর একটা ভ্যালু দেওয়া আছে। ওকে, সর্বোচ্চ কত ক্রম হচ্ছে দৃশ্যমান হবে, তাই না? তাহলে আমরা কিন্তু একটা ফর্মুলা শিখছিলাম, সেটা কি? ডি সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা, তাই না? এরকম বিষয়টা। আচ্ছা, আমি বলতে পারো কেন ভাই আমি এন ল্যামডা ইউজ করলাম, n/2 ল্যামডা প্লাস 1 এটা কেন ইউজ করলাম না? কারণ দেখো কি বলছে, কতক্ষণ দৃশ্যমান হবে, মানে উজ্জ্বলের কথা মেনলি জানতে চাওয়া হচ্ছে। তাহলে খেয়াল করে দেখো, আমি ডি কে কিন্তু কি লিখতে পারি? 1/n, তাই না? বিষয়টা সর্বোচ্চ বলছে, তাই না? তাহলে আমার দেখেন থিটার মানটা কত হইলে সাইন থিটার মান সর্বোচ্চ হয়? সাইন থিটার মান কিন্তু 1 হওয়াটা ম্যাক্সিমাম, তাই না? এসব আমরা জানি। -1 হওয়া হচ্ছে মিনিমাম, 1 হওয়াটা হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে সাইন থিটার মান, মানে এই ক্ষেত্রে থিটার মানটা কত হলে সাইন থিটার মান 1 হয়? নিশ্চয়ই 90 ডিগ্রি। তার মানে এখানে আমি চিন্তা করব থিটার মানটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে সাইন থিটার মানটা হয়ে যাবে 1। আমি এখানে স্মল এনটা বের করব, সাথে কিন্তু আমাদের কি আছে? ল্যামডা আছে। আচ্ছা, তাহলে এখানে খেয়াল করে দেখো, আমি কিন্তু এখানে শুধুমাত্র এনই বের করতে চাচ্ছি, তাই না? স্মল এনটাই বের করতে চাচ্ছি। তাহলে এখানে আমি কি করব? এন ইন্টু ল্যামডা করে দিব। এখন বলো ক্যাপিটাল এন এর মান কত? এটাকে আমি বসাবো না, আমি কিন্তু বসাবো হচ্ছে প্রতি মিটারে কত হয় সেটা দেওয়া আছে, প্রতি ইঞ্চিতে কত হয়। তো আমি কি করতে হবে? পার ইঞ্চি থেকে পার মিটারে যেতে হবে, তাই না? রাইট, এরকম বিষয়টা। এখন কিন্তু আমরা এই জিনিসটা জানি, 1 ইঞ্চি মানে হচ্ছে 2.54 সেন্টিমিটার। 100 দিয়ে ভাগ করে দাও, এটা আসবে কি? 0.0254 মিটার, তাই না? এরকম বিষয়টা, তাই না? বাট আমরা যাইতে চাচ্ছি কি? পার ইঞ্চি থেকে পার মিটার, তাই না? বিষয়টা এরকম। এখন আমাদের মধ্যে একটা কনফিউশন আসে যে ভাই আমি কি এই মানটা দিয়ে এই মানটাকে, মানে এই মানটাকে, এখন ভাই আমাদের মধ্যে একটা কমন কনফিউশন আছে যে ভাই আমি কি এই মানটাকে এখন এই মান দিয়ে গুণ করব নাকি ভাগ করব? খেয়াল করে দেখো, 1 ইঞ্চিতে যতগুলো রেখা পাওয়া যায়, 1 মিটারে তার থেকে বেশি রেখা পাওয়া যাবে নাকি কম রেখা পাওয়া যাবে? নিশ্চয়ই বেশি রেখা পাওয়া যাবে না, কারণ 1 মিটার কিন্তু 1 ইঞ্চির তুলনায় অনেক বড়,
তাই না? বিষয়টা এরকম। তার মানে তোমাকে কিন্তু এখন কি করতে হবে, এই সংখ্যাটাকে বড় সংখ্যা বানাইতে হবে। বলো এখন এর সাথে এখন যদি আমি একে গুণ দেই, বড় আসবে নাকি ছোট আসবে? 0 পয়েন্ট সামথিং মানে ছোট আসবে। অর্থাৎ অবশ্যই অবশ্যই এই মানটাকে এই মান দিয়ে আমি ভাগ করব, তাহলে কিন্তু এখানে ভ্যালুর মানটা বেড়ে যাবে, তাই না? বিষয়টা এরকম। আচ্ছা, তাহলে আমি এখানে কি করবো মেনলি, এই যে আমাদের এটা যেটা আসলো যে 10160, এটাকে আমরা হচ্ছে 0.0254 এই ভ্যালু দিয়ে ভাগ করে দিব, তাহলে কিন্তু মানটা বেড়ে যাবে। এটা কিন্তু আমি হচ্ছে ইউজ করতাম পার্সোনালি, তোমার যদি ইউজ করতে না মন চায় করো না, ঠিক আছে, সমস্যা নেই, তুমি নিজের মতো করে মনে রাখো। ল্যামডার মানটা কত বলছে দেখো, 6250 অ্যাংস্ট্রম, তার মানে এটা আসবে হচ্ছে 6250 ইন্টু 10⁻⁻10, এত একটা সংখ্যা আসবে, ঠিক আছে। তাহলে এটা যা আসে সেটাই কিন্তু আমাদের উত্তর। দেখা যায় এটা কত আসে, এটা উপরে চলে যাবে 0.0254 10160 6250 10⁻⁻10, 4। তাহলে 4ই হচ্ছে আমাদের উত্তর। হ্যাঁ, 4। বুঝতে পারলাম। একটু ক্রিটিক্যাল ছিল প্রশ্নটা, একটু ঝামেলাযুক্ত ছিল, বাট আশা করি আমি তোমাদের একটু সহজভাবে এক্সপ্লেন করতে পারছি। চলো আমরা আগাই। কি বলছো দেখো, এই সম্পর্কটা হচ্ছে সরলীকরণ করো, তাই না? আচ্ছা, আসো আমরা এখান থেকে আগাই। খেয়াল করে দেখো, প্রথমে আমরা কি করব, এদের মধ্যে কোথায় কমন নেওয়া সম্ভব সেটা আমি দেখবো। দেখো তো এই দুটার মধ্যে কিন্তু এসি কমন নেওয়া সম্ভব, তাহলে নিয়ে ফেলো। তাহলে এ প্রাইম, এখান থেকে আমাদের এসি কমন গেল, থাকলো বি, আর এখানে থাকলো হচ্ছে বি প্রাইম, তাই না? বি প্লাস বি প্রাইম বলো কত হয়? 1 হয় না, তাই না? 1 হবে। এটা কত আসলো, এ প্রাইম প্লাস এসি। দেখো তো এটাকে আরো কিন্তু ছোট করা সম্ভব। মনে হতে পারে ভাই উত্তর তো চলে আসছে, বাট না, তুমি দেখবা কি আরো কি ছোট করা সম্ভব হয় না, হয় কিনা। দেখো তো এটা কোন ফরম্যাট আছে, এ প্লাস বিসি ফরম্যাট আছে। সেখান থেকে আমরা কিন্তু আইসিটি সবাই পড়ছি, বলা যায় যে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, তাই না? বলা সম্ভব। তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, ওকে, এরকম বিষয়টা ফরম্যাট। হ্যাঁ, তাহলে এটা মান কত আসলো 1, তাহলে এটা আলটিমেটলি কি আসে, এ প্রাইম প্লাস সি, এটা আমাদের উত্তর। এটা অনেকে ভুল করছে আসলে, বাট এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর হবে। কেন কি আমরা বুঝলাম, কারণ এখানে দেখো আমাদের 3টা রাশি আছে, তাই না? 3টা ইনপুট আছে, আর এখানে আমি পাচ্ছি 2টা ইনপুট। তাহলে কোনটা হচ্ছে আমাদের সরল ফর্মে আছে বলো? নিশ্চয়ই 2টা ইনপুটেরটা, রাইট? তাহলে এটাই গেল আমাদের বিষয়টা। চল আমরা আগাই। একটি 300 গ্রাম এর সীসার ব্লক, যার আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা, আসলে এখানে তাপ ধারণ ক্ষমতা না বলে যদি আমি বলতাম আপেক্ষিক তাপ, তাহলে কিন্তু কথাটা লজিক্যাল ছিল। কেমনে বুঝলাম বিষয়টা, তুমি একক দেখো, জুল পার কেজি পার কেলভিন, তাহলে এটা হচ্ছে মেইনলি এস এর মান। হ্যাঁ, কিসের মান বলো? এস এর মান। পরবর্তীতে কি বলা হয়েছে, এটাকে আমি 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলাম, ওকে, ঠিক আছে। সীসার ব্লকটিকে আমি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার অপরিবাহী বিকার আমি ফেলে দিলাম। পানি এবং বিকারের তাপ ধারণ ক্ষমতা, এটা কিন্তু ঠিক আছে, এটা কিন্তু আসলে সি, ক্যাপিটাল সি, হিট ক্যাপাসিটি। কেমনে বুঝলাম? একক দেখে বুঝলাম। হ্যাঁ, আচ্ছা, এখন বলছি কি সীসার ব্লক এবং পানির চূড়ান্ত তাপমাত্রা কত। খেয়াল করে দেখো, আমাদের সীসার ব্লক, এটা তাপমাত্রা ছিল আগে 50 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, আর পানির তাপমাত্রা কত ছিল? 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 50 থেকে 30, কে তাপ ছাড়বে কে তাপ নিবে? নিশ্চয়ই গরমটা তাপ ছাড়বে, তাই না? তাহলে কত পরিমাণ চেঞ্জ হবে? 50 মাইনাস থিটা। এরকম চিন্তা করো, বা তুমি টি চিন্তা করো, যেহেতু ডিগ্রি সেলসিয়াসে বের করতে হবে, সো আমি থিটা চিন্তা করলাম। আর এটা নিশ্চয়ই তাপ গ্রহণ করবে, তাহলে নতুন তাপমাত্রা কত আসবে? থিটা মাইনাস 30, তাই না? কেন বিষয়টা এরকম হয় তোমরা এটা অনেকে বোঝো না। দেখো 50 আর এখানে হচ্ছে 30, আমি কি বলছিলাম, এটা কিন্তু আমাদের ক্যালোরিমিতির মূল নীতি ছিল। গরমটা তাপ ছাড়ে, ঠান্ডা হচ্ছে তাপ গ্রহণ করে। ঠিক যত পরিমাণ ছাড়বে তত পরিমাণই গ্রহণ করবে। বর্জিত তাপ ইকুয়াল টু গৃহীত তাপ, তাই না? তাহলে 50 ডিগ্রি সে হচ্ছে মেইনলি তাপমাত্রা ছেড়ে দেয়, ছেড়ে হচ্ছে ছোট একটা রাশিতে কনভার্ট হয়ে যাবে, তাই না? সেটা কত, সেটা আমি বের করবো মেইনলি থিটা, সেটা আমাদের বের করতে হবে। আর 30 ডিগ্রি সেটা কিন্তু তাপ গ্রহণ করে একটা বড় মানে কনভার্ট হয়ে যাবে, তাই না? বিষয়টা এরকম, বড় মানে কনভার্ট হবে, সেই বড় মানটা কত? থিটা, সেটা কিন্তু আমরা বের করবো, তাই না? তাহলে বলো এখানে তাপমাত্রা পার্থক্য কত আসলো? 50 মাইনাস থিটা। আর এখানে পার্থক্য কত আসবে বলতো? থিটা মাইনাস 30। বুঝতে পারছো বিষয়টা? আশা করি এটা আমাদের ক্লিয়ার গেল, তাই না? পার্থক্য বললে ডিগ্রি সেলসিয়াস যে কথা, ক্যালভিন কিন্তু একই কথা। আচ্ছা, তাহলে দেখো তো এখানে মেইনলি তাপ ছাড়লো কে? সীসার ব্লক, তাই না? তাহলে তার জন্য আমি যদি বলি, তাহলে এম এস, এটা হচ্ছে ডেল টি, ওকে। আর তাপকে গ্রহণ করলো পানি এবং বিকার,
দেখো তার জন্য কিন্তু এস এর মানটা দেওয়া নাই, সি এর মানটা দেওয়া আছে। অর্থাৎ এই ক্ষেত্রে পানির ভর কত, বিকারের ভর কত ডাজেন্ট ম্যাটার। আমি কি করে দিব, সি ইন্টু ডেল টি। কাজ শেষ। এসবের ভ্যালুগুলো বসাই। সীসার ভরটা কত, 300 গ্রাম, মানে অবশ্যই তুমি কেজিতে বসাবা, 1000 দিয়ে ভাগ করে। এস এর মানটা দেওয়া আছে 100, এবং ডেল টিটা কত দেখো 50 মাইনাস থিটা, থিটার মানটা আমরা বের করব। আর এখানে দেখো সি এর মানটা দেওয়া আছে সুন্দর মতো 300, আর এটা হচ্ছে থিটা মাইনাস 30। এখান থেকে যদি আমি ক্যালকুলেট করি আমি কিন্তু থিটা একটা ভ্যালু পেয়ে যাব, যেটা পাবো সেটাই কিন্তু আমাদের উত্তর, তাই না? আচ্ছা দেখার চেষ্টা করি, আমরা যদি ইকুয়েশন চলে যাই, হ্যাঁ তাহলে দেখো এখানে কত আসে, এখানে কিন্তু আসে হচ্ছে 30, তাই না? 30 মাল্টিপ্লাইড বাই 50 মাইনাস এক্স ইকুয়ালস টু 300 এক্স মাইনাস 30। এখন কি করবো, আমরা সলভ করে ফেলবো, দেন ইকুয়াল দিব 31.81 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এরকম বিষয়টা দেখো কোথায় আছে, প্রথম অপশনে কিন্তু আছে। ওকে, অঙ্কটাকে আমরা বুঝতে পারলাম, আশা করি এটা আমাদের ক্লিয়ার। চলো তাহলে আমরা আগাই। দেখো কি বলা হয়েছে, একটা বলের ইকুয়েশন দেওয়া আছে। ওকে, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর স্থির অবস্থা থেকে আমরা 8 মিটার পর্যন্ত সরে যাই। ওকে, কর্ণটাকে যদি আমরা আরো 2 মিটার সরাইতে চাই, তাহলে বলো আমাদের মোট সরণ কত আসবে, 8 প্লাস 2 which is equal to 10 মিটার। অতিরিক্ত কি পরিমাণ কাজ করাইতে হবে, তাই না? দেখো তো মেইনলি 0 থেকে 8 কি পরিমাণ কাজ করতে হয় সেটা কিন্তু ডাজেন্ট ম্যাটার, সেটা আমাদের দরকার নেই। মেইনলি 8 থেকে 10-এ যাইতে আরো 2 মিটার সরণ করতে কি পরিমাণ কাজ করতে হয় সেটা কিন্তু আমাদের দরকার। তাহলে আমি যদি এই ইকুয়েশনটাকে এখন ইন্টিগ্রেশন করি, তাহলে আমাদের মেইনলি লোয়ার লিমিট নিতে হবে 8, হায়ার লিমিট নিতে হবে 10। দেখো কেন আমরা 0 থেকে শুরু করলাম না, বলছি কি অতিরিক্ত কাজ, মানে 8 থেকে আমি 10-এ আসলে কি পরিমাণ কাজ, রাইট? আচ্ছা তাহলে আসো, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ইন্টিগ্রাল অফ এফ ইন্টু ডিএক্স, 8 থেকে 10। দেখো এটা কিন্তু আমরা সরাসরি ক্যালকুলেটরও করতে পারি, এটা কিন্তু সরাসরি ক্যালকুলেটরে করা যায়। আচ্ছা আগে আমরা একটু দেখাই কিভাবে কি করবা। হ্যাঁ দেখো, তাহলে এখানে মেইনলি আমাদের ইকুয়েশনটা আমরা বসাই আগে, তারপর আমরা ইন্টিগ্রেশন করতেছি। সেটা কত, 3x স্কয়ার প্লাস 4x প্লাস 5 dx। ওকে, এটা কিন্তু বসাই দিলেই হবে। আমি ইন্টিগ্রেশন করি তোমাকে দেখাচ্ছি। দেখো এটা কত আসবে, এই 3 কি আসবে, 2 এর সাথে 1 যোগ করো, দেন সেটাকে ভাগ করে দাও, আসবে হচ্ছে x কিউব, তাই তো? তারপর এটা কত আসবে, 2x স্কয়ার, তাই না? 2x স্কয়ার আসে, আর এটা আসে হচ্ছে আমাদের 5x। দেন আমরা প্রথমে হচ্ছে 10 বসাবো, মাইনাস পরে হচ্ছে আমরা 8 বসাবো, তাই না? বিষয়টা এরকম না? আশা করি এটা আমাদের ক্লিয়ার। আচ্ছা এবার আমরা কি করব, এখানে বসাই দিলে কিন্তু উত্তর পেয়ে যাব, তাই না? আচ্ছা এটা আমরা পারবো, বাট আমি তোমাকে হচ্ছে মেইনলি এই ইন্টিগ্রেশনটা তুমি কিভাবে ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারো সেটা একটু দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, সেটা কিন্তু ইজি, জাস্ট তুমি এখানে ক্লিক করবা, দেখছো পুরো ফরম্যাটটা চলে আসছে। এখানে বসাবা হচ্ছে 10, এখানে বসাবা হচ্ছে, নিচে বসাবা 8, আর এখানে বসাবা কি 3x স্কয়ার প্লাস 4x প্লাস 5। ওকে, 570। দেখছো কত ইজি, 570 তুমি করে দাও। এখানে 10 বসায় দেখো, মাইনাস এখানে 8 বসায় দেখো, 570 কিন্তু আসবে। হ্যাঁ, উত্তর হচ্ছে অপশন ই। ওকে, চলো তাহলে আমরা আগাই। দেখো কি বলা হয়েছে, 2000 সালে কোন স্থানে 20 গ্রাম পরিমাণ হচ্ছে কোন তেজস্ক্রিয় পদার্থ ছিল, যার গড় আয়ু মানে টাউ এর মানটা এখানে দেওয়া আছে, সেটা কত, এই পরিমাণ। ওকে, 2030 সালে কত পরিমাণ অবশিষ্ট থাকবে, তার মানে এখানে মেইনলি আমরা কি নিচ্ছি, n বাই n নট এর ফর্মুলা, তাই না? n বাই n নট ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। বলতে পারো ভাই n গুলো তো পরমাণুর সংখ্যা ছিল, তাই না? আমি কিভাবে ভর দিয়ে ক্যালকুলেট করতে পারি, একটু চিন্তা করে দেখি। যত বেশি পরমাণু তত বেশি ভর, যত বেশি পরমাণু তত বেশি ভর, তার মানে আমি বলতে পারি n বাই n নট ইজ ইকুয়াল টু m বাই m নট। এটা কি বলা সম্ভব? অবশ্যই কিন্তু এটা বলা সম্ভব। তাহলে n বাই n নটের জায়গায় আমরা মেইনলি ভর দিয়ে হিসাব করতে পারি। হ্যাঁ, আমরা হচ্ছে কি করব,
কতটুকু অবশিষ্ট থাকবে, এটা কিন্তু সেই অবশিষ্ট পরিমাণ। তাহলে এম, এটা হচ্ছে এম নট, ভর সেটা কত 20 গ্রাম, গ্রামে রেখে দিলাম। ওকে, কারণ দেখো অপশন সব গ্রামে আছে, এসআই ইউনিটে নেওয়ার দরকার নাই। এবার দেখো আমি এখানে ল্যামডাটা কি ছিল বলতো, ক্ষয় ধ্রুবক, তাই না? সেটা কি টাউ এর একটা বিপরীত রাশি, কারণ টাউ ইকুয়াল টু 1/λ। তাহলে টাউকে উল্টায় দাও, তুমি ল্যামডা পেয়ে যাবা। সেটা কত আসবে 1/10.82, তাই না? এটা কিন্তু পার ইয়ারে আসলো। ওকে, এবার দেখো তো টিটা তুমি কিভাবে বসাবা। দেখো এখানে কি করছে, দেখো 2000 সাল থেকে আমি 2030 সালে গেলাম, তাহলে আমাদের টাইম স্পেন্ড হলো 30 বছর। এখন স্টুডেন্টরা কি করে, একটা বোকামি করে যে ওরা হচ্ছে এই বছরকে আগে দিনে নেয়, দিন থেকে আগে হচ্ছে ঘন্টায় কনভার্ট করে, সেকেন্ডে কনভার্ট করে, তারপর হচ্ছে ইকুয়েশনে বসায়। বাট খেয়াল করে দেখো আমাদের কিন্তু এই যে আমি ল্যামডাটা বসাইলাম, এটা কিন্তু আমাদের বছর থেকে আসছে, তাই না? মানে পার ইয়ারে আমি বসাইলাম, টাইমটাকে আমাদের কিন্তু ইয়ারেই বসাইতে হবে, তাই না? ইয়ার পার ইয়ার কিন্তু কাটাকাটি যায়। তাহলে অবশ্যই এখানে সবসময় তোমাকে এসআই ইউনিট নিয়ে চিন্তা করতে হবে, বিষয়টা কিন্তু এরকম না। ওকে, টি এর মান তাহলে কত আসলো বলো, 30 বছর, তাই না? তাহলে এটা তুমি হিসাব করে ফেলো, তাহলে কিন্তু তোমার হচ্ছে এম এর মানটা বের হয়ে চলে আসে। তাহলে আমরা একটু হিসাব করি। তাহলে এখানে কি আসবে, 20 হচ্ছে ওই পাশে চলে গেল, 20 মাল্টিপ্লাইড বাই e টু দি পাওয়ার x, এটা নেগেটিভ আমি দিলাম 30 বাই 10.82। আচ্ছা, এটা করলে কিন্তু আমাদের উত্তর চলে আসে 1.2499, মানে 1.25, হ্যাঁ, এত গ্রাম। ওকে, 1.25, এটা আমাদের উত্তর। ঠিক আছে ভাইয়ারা, বুঝতে পারলাম। চলো আমরা আগাই। হাইড্রোজেন পরমাণু উচ্চ কোয়ান্টাম শক্তি স্তর থেকে শক্তি স্তর গবেষণাগারে তৈরি করা হয়েছে। একটি হাইড্রোজেন পরমাণু শক্তি নির্ণয় করো যার কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে 1 মিলিমিটার, তাই না? নর্মালি তো এত বড় হয় না, কক্ষপথ গুলো হচ্ছে অ্যাংস্ট্রম লেভেলে থাকে। তার মানে এখানে অনেক ঝামেলা করছে। কিরকম, তার আগে আসলে আমরা এই ইনফরমেশনের মাধ্যমে কোন কক্ষপথের কথা বলা হচ্ছে সেটাকে বের করে নেই। সেটা কিভাবে বের করব, দেখো আর এন ইকুয়ালস টু R1 ইন্টু এন স্কোয়ার। এই ফর্মুলা কি আমরা সবাই জানি? আশা করি এটা আমরা জানি। এটা জানলে কিন্তু খুব ইজিলি আমরা এই অঙ্কগুলো করে ফেলবো। হ্যাঁ, তোমরা এসব ফিজিক্সেও পড়ছো, কেমিস্ট্রিতেও পড়ছো। প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কত, 0.53 অ্যাংস্ট্রম, তাই না? অথবা তুমি এটাকে এভাবে লিখতে পারো 5.29 10 টু দি পাওয়ার -11। ভ্যালুটা কি মনে আছে? 0.5 অ্যাংস্ট্রম দিয়ে তুমি মনে রাখো। আচ্ছা, এখন এখানে মেনলি এন স্কোয়ারের এন এর ভ্যালুটা মেনলি বের করতে হবে। আর এন এর ভ্যালু কত, 1 মিলিমিটার, তার মানে 10 টু দি পাওয়ার -3। এখান থেকে আমি কি করব, এন এর ভ্যালুটা বের করে ফেলবো, দেখার চেষ্টা করি। আর এখানে অবশ্যই একটা স্কোয়ার রুট আসবে, আর হচ্ছে উপরে হচ্ছে 10 টু দি পাওয়ার -3 আসলো, আর এখানে হচ্ছে 5.29 10 টু দি পাওয়ার -11 আসলো। 4347.82, তাহলে 4348 চিন্তা করি, 4348, হ্যাঁ, মানে 4300 সামথিং কক্ষপথ আমি নিয়ে গেছি। নর্মালি তো এরকম হয় না। আচ্ছা, সমস্যা নেই, গেল। এবার আমরা একটু এনার্জি দিয়েও হিসাব করার চেষ্টা করি। এনার্জি তাহলে আমরা কিন্তু কি জানি, En ইকুয়াল টু E1 ইন্টু 1/n স্কোয়ার, এটা কিন্তু আমরা মোটামুটি জানি, তাই না? আচ্ছা, এখন বলো E1 এর মান কত, -13.6 ইলেকট্রন ভোল্ট, তাই না? বুঝতে পারছি। 1/4348, এটা স্কোয়ার আমি করে দিব। হ্যাঁ, 4348, এটা স্কোয়ার আমরা বসাবো। তাহলে এটা করলে কিন্তু আমাদের ইলেকট্রন ভোল্টে এনার্জিটা বের হয়ে যাবে। আচ্ছা, আসলে আমাদের যেটা বের হইলো সেটাকে আমরা এখানে ইউজ করার চেষ্টা করি। ওকে, তাহলে এখন আচ্ছা ঠিক আছে, এখন যদি আমরা এখানে নেগেটিভ 13.6 বাই অ্যান্সারের স্কোয়ার, রাইট, এটা করলেই তো হয়ে যাচ্ছে -7.194 10 টু দি পাওয়ার -7, -7.194 10 টু দি পাওয়ার -7 এত ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, দেখো তো এটা কোথায় মিললো, এই যে 10 টু দি পাওয়ার -7, তাহলে এটাই আমাদের উত্তর। ওকে, আর কি বিষয়টা বুঝতে পারছি। আচ্ছা, তাহলে চলো আমরা আগাই। পরের প্রশ্নে কি বলছে, একটি কমন বেস ট্রানজিস্টরের সংগ্রাহক বা কালেক্টর প্রবাহ আইসি এবং ভূমি প্রবাহ আইবি এরকম দেওয়া আছে। বলছে কি প্রবাহ বিবর্ধন গুণক কত। তাহলে আলফা ইকুয়াল টু কি জানি, আইসি বাই আইই, বা আমাদের তো কোথাও নিঃসারক প্রবাহটা দেওয়া নাই, তাই না?
তাহলে আসো একটু বের করার চেষ্টা করি। আমরা এটাও জানি আই ইকুয়াল টু আইবি প্লাস আইসি। উপরে হবে হচ্ছে আইসি, সেটার মান কত 0.87, আর নিচে হবে আইবি প্লাস আইসি। তাহলে 0.87 প্লাস 0.06, এটাকে অবশ্যই আমাদের কি করতে হবে, অ্যাম্পিয়ার নিতে হবে, তাই না? তাহলে আমাদের উত্তর চলে আসবে। দেখি 0.87 বাই 0.87 প্লাস 0.06 10 টু দি পাওয়ার -3, 0.99993, তাই না? 0.493। কোথাও কি আছে নাকি দেখি তো, এই যে প্রথম অপশনে আছে। তাহলে এটাই আমাদের উত্তর, সহজ প্রশ্ন। চলো আগাই। পরে কি বলছে দেখো, একটি গ্রহের ভর এবং ব্যাস হচ্ছে পৃথিবীর তুলনায় দ্বিগুণ, তাই না? মানে ভরটাও দ্বিগুণ, ব্যাসটাও দ্বিগুণ। ওই গ্রহটি সরল দোলকের পর্যায়কাল নির্ণয় করতে হবে যদি সেটা পৃথিবীতে একটি সেকেন্ডের সরল দোলক হয়। তার মানে পৃথিবীতে তার দোলনকাল কত বলতো, 2 সেকেন্ড। সেকেন্ড দোলক মানে প্রত্যেকটা অর্ধেক অংশে, হ্যাঁ, প্রত্যেকটা অর্ধেক অংশে তার 1 সেকেন্ড করে লাগে। তাহলে টোটাল কতটুকু সময় হয়, 2 সেকেন্ড হয়। এটা মাথায় রাখি। তাহলে টি ইকুয়াল টু 2 সেকেন্ড। আচ্ছা, এখন এটা আমি কিভাবে করতে পারি খেয়াল করে দেখো। আমরা একদম সিম্পল ভাবে চিন্তা করব। আমরা কি জানি জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, তাই না? এখান থেকে বলা যায় জি সমানুপাতিক এম বাই আর স্কোয়ার। বলা সম্ভব না? বলা সম্ভব। আবার একটু চিন্তা করে দেখো তো, আমার জানতে হবে পর্যায়কাল, তাই না? তাহলে পর্যায়কালের ফর্মুলাটা কিরকম ছিল একটু দেখি। পর্যায়কাল ছিল হচ্ছে টি ইকুয়াল টু 2 পাই রুট এল বাই জি, তাই না? 2 পাই তো কনস্ট্যান্ট, এলও কিন্তু একটা কনস্ট্যান্ট, আমি চিন্তা করলাম। তাহলে এখান থেকে বলা যায় কি টি সমানুপাতিক রুট ওভার 1 বাই জি, এরকম, তাই না? এখন বলতো জি এর আবার সম্পর্ক কি ছিল, এম বাই আর স্কোয়ারের সমানুপাতিক। তাহলে এখানে যদি এখানে বসাই দেই, তাহলে টি সমানুপাতিক কি আসবে বলতো, একটু চিন্তা করে দেখি। এখানে আমি এম বাই আর স্কোয়ারে বসাইলাম। তাহলে আলটিমেটলি এখানে আসবে কি আর স্কোয়ার বাই এম, রাইট? বিষয়টা এরকম। আবারও তুমি এখানে আরো কিন্তু হিসাব করতে পারো, বলা সম্ভব। এখানে রুটটাকে যদি আমি ভাঙাই দিই, তাহলে টি সমানুপাতিক আসবে কি আর বাই রুট এম। এটাকে আমরা মাথায় রাখি। তুমি বলতে পারো ভাই এত ঝামেলা করার কি দরকার, তুমি সুন্দর মতো সূত্রের মধ্যে ইকুয়েশনের মধ্যে ভ্যালুগুলো বসাই তো আমাদের কাজ হয়ে যায়। হ্যাঁ, তুমি বসাও, কোনো সমস্যা নেই। বাট আমার কাছে মনে হয় যে এইভাবে করলে আমাদের টাইমটা কিছুটা হলেও সেভ হবে, এটা আমার কাছে পার্সোনালি মনে হয়। আচ্ছা, বলছি কি ওই গ্রহে পর্যায়কাল বের করতে হবে। তাহলে আমাদের মেইনলি টি অফ প্ল্যানেট ডিভাইডেড বাই টি অফ ই এভাবে নিতে হবে। ইকুয়াল টু দেখো টিটা এখন আর এর সমানুপাতিক হয়ে গেল, তাহলে আর অফ প্ল্যানেট ডিভাইডেড বাই আর অফ আর্থ। তারপর দেখো এটা কিন্তু ভরের ব্যস্তানুপাতিক, অবশ্য রুট আছে, তাহলে রুট ওভার এম বাই আর্থ বাই এম বাই প্ল্যানেট। ওকে, তাহলে এখান থেকে আমি কি করব, টিপি বের করব। টি অফ আর্থ কত বলছিলাম, 2 সেকেন্ড, তাই না? 2 সেকেন্ড, এই যে দেখো লেখা আছে। আচ্ছা, এখন বলছে কি ওই গ্রহের ব্যাস পৃথিবীর তুলনায় দ্বিগুণ, তাহলে ব্যাসার্ধ দ্বিগুণ হবে। ব্যাস যদি দ্বিগুণ হয় ব্যাসার্ধ দ্বিগুণ, সোজা কথা। তাহলে এই জিনিসটা মান কত আসবে, 2। ভরও কিন্তু কি বলছে, দ্বিগুণ, তাই না? ভরটা কিন্তু দ্বিগুণ, তার মানে এখানেও কিন্তু আমাদের কি আসবে, 2 আসবে, তাই না? এরকম বিষয়টা। এটা ক্যালকুলেট করে ফেলো। দেখো 2 মানে √2 স্কোয়ার, √2 বাদ, তাহলে এখানে কি থাকবে, √2 থেকে যাবে। এটাই আমাদের উত্তর, ঠিক আছে? এটা কিন্তু আমাদের অ্যান্সার 2√2। ওকে, তোমরা কি বিষয়টা বুঝতে পারলা? সহজ করে দিলাম। চলো আগাই। এরপর দেখো কি বলছে, একটি বায়ু বুদবুদ কোন হ্রদের তলদেশ থেকে পানির উপরে তলে আসায় তাই তার আয়তন কি হয়ে গেছে, 6 গুণ হয়ে গেছে। বায়ুমণ্ডল চাপ এরকম হলে হ্রদের গভীরতা কত? এখানে কিন্তু আমাদের মেইনলি বয়েলের সূত্র অ্যাপ্লাই হবে, তাই না? বয়েলের সূত্র কি ছিল, তলদেশে চাপ এবং আয়তনের গুণফল ইকুয়াল টু পৃষ্ঠে চাপ এবং আয়তনের গুণফল, তাই না? এটা আমরা নদী তলকে আমরা ধরলাম বেসিন, তার মানে পিবি, পি অফ বেসিন ভলিউম অফ বেসিন ইকুয়াল টু পি অফ সারফেস ভলিউম অফ সারফেস। আমি এইভাবে লিখে নিতাম, তাহলে 1 2 এর ভেজালটা লাগতো না। আমি কোনটাকে 1 ধরবো কোনটাকে 2 ধরবো সেটা আর কোনো ভেজাল লাগতো না। আচ্ছা, খেয়াল করে দেখো আমাদের এখানে পি অফ বেসিনটা কত হবে, সারফেসের চাপ ডিভাইডেড বাই গভীরতার জন্য চাপ, তাই না? এরকম বিষয়টা। পানির একদম নিচে আছে, তাহলে সারফেসের চাপ প্লাস পানির জন্য চাপ। সারফেসের চাপটা কত, সেটা 10 টু দি পাওয়ার 5, 10 টু দি পাওয়ার 5 প্লাস গভীরতার জন্য চাপ কত আসবে, h রো জি। ওকে, বিষয়টাকে আমরা বুঝতে পারছি, আশা করি এটা আমাদের ক্লিয়ার।
এবার কি বলছে দেখো, নিচে আমাদের আয়তনটা কত, তাই না? ধরলাম এটা আমরা জানি না, এটাকে আমরা ভি রাখলাম। ওকে, পি অফ সারফেস সেটা তো অলরেডি প্রশ্নে বলা আছে, বায়ুমণ্ডলের চাপ, তাই না? এরকম বিষয়টা। আচ্ছা, পরে কি বলছে দেখো, উপরে আসার ফলে আয়তন কি হয়ে গেছে, 6 গুণ হয়ে গেছে। তাহলে এই আয়তনটা কত আসবে, 6 ইন্টু ভি। তাহলে দেখো ভি কিন্তু বাদ চলে যায়, তাই না? তাই এখান থেকে আমাদের খুব সুন্দর করে এইচ এর মানটা বের করতে হবে, তাই তো? হ্রদের গভীরতা, হাইটটা বের করতে হবে। ওকে, আচ্ছা তাহলে আমরা একটু দেখি বের করা সম্ভব হয় কিনা। তাহলে দেখো আমাদের কিন্তু ভি কিন্তু কাটা যায়, তাই না? এখানে কত আসলো, 10⁵ প্লাস এইচ ইন্টু রো, পানির ঘনত্ব হচ্ছে 1000 ইন্টু 9.8। এমন প্রশ্ন বলা ছিল নাকি? হ্যাঁ, দেখছো প্রশ্ন কিন্তু বলা আছে, না বলা থাকলে আমরা 1000ই ধরবো। এখানে কত আসলো, 6 ইন্টু 10⁵। আচ্ছা, এখান থেকে আমরা কিন্তু সুন্দর মতো এইচ এর মানটাকে বের করেই ফেলতে পারি। আসলে তাহলে আমরা একটু বের করি। তাহলে এটা ওই পাশে গেলে হবে 5 ইন্টু 10⁵, আর নিচে এগুলো দিয়ে ভাগ করবো। তাহলে 5 ইন্টু 10⁵, নিচে হচ্ছে 9.8 10⁵, 51.02। তাহলে 51.02 এত মিটার। এই যে অপশন এ। ওকে ভাইয়া, আমরা কি অঙ্কটা বুঝতে পারছি? আশা করি এটা আমাদের ক্লিয়ার। চলো আগাই। 20 নম্বর প্রশ্নে কি বলছে, একটি স্যাটেলাইট বৃত্তাকার পথে 120 মিনিটে পৃথিবীকে প্রদক্ষিণ করে। পৃথিবীকে যদি আমরা এত কিলোমিটারের ব্যাসার্ধ চিন্তা করি, তাহলে পৃথিবীর উপরে উপগ্রহটির উচ্চতা নির্ণয় করো, তাই না? উচ্চতার অঙ্ক আসছে। তোমরা হয়তো অঙ্ক করতে করতে উচ্চতার জন্য একটা শর্টকাট ফর্মুলা মনে রাখছিলা, তাই না? সেটা কি, যে জিএমটি স্কোয়ার এরকম করে কিছু মনে রাখছিলা। বাট আমার মনে হয় যে এটা যদি আমরা একটু বেসিক নিয়মে সলভ করে আসি, তাহলে আমাদের সূত্রে প্যারা লাগবে না। আমাদের বেসিক নিয়মটা কি ছিল, টি স্কোয়ার সমানুপাতিক এ কিউব। আমরা এখানে তো সমানুপাতিক সরাই দিয়ে আমি কি করতাম, 4π² আনতাম, তাই না? আচ্ছা, এটা কত বলতো, উপগ্রহের জন্য পৃথিবীর ব্যাসার্ধ প্লাস সে যত পরিমাণ উচ্চতা আছে, তাই না? বিষয়টা এরকম তো নাকি, পৃথিবীর ব্যাসার্ধ প্লাস সে যে পরিমাণ উচ্চতা আছে। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ যদি হয় আর, উচ্চতা যদি হয় এইচ, তাহলে এটা কত আসবে, আর প্লাস এইচ কিউব, তাই না? এখান থেকে আমি মেনলি এইচ এর মানটা বের করব। আচ্ছা, এখন এখানে দেখো তো আমাদের টিটা কত বলতো, টিটা হচ্ছে মেনলি আমাদের সময়কালটা, তাই তো? যত সময় সে প্রদক্ষিণ করতেছে। এটা আমার পর্যায়কালের জন্য 2π/ω ওরকম কিছু করো না, হ্যাঁ, তাহলে কিন্তু ভুল হবে। তাহলে এখানে দেখো 120 মিনিট, তাহলে তুমি অবশ্যই এখানে 120 ইন্টু 60 করে সেকেন্ড বের করে ফেলবা। আচ্ছা, তাহলে 4π² ডিভাইডেড বাই জিএম হচ্ছে 6.673 10⁻⁻11। পৃথিবীর ভরটা কত, 6 ইন্টু 10⁻24, একদম মুখস্থ মান। আর হচ্ছে এখানে তুমি বসা হচ্ছে আর প্লাস এইচ, 6370 এত কিলোমিটার বলা হচ্ছে, তাই না? তাহলে 6370 10⁻³ এত কিলোমিটার প্লাস এইচ, এটার মান আমি বের করতে চাচ্ছি। আচ্ছা, তাহলে এখন যদি আমি ক্যালকুলেটরে বসাই, এই এইচ এর মানটা কিন্তু খুব ইজিলি বের করা সম্ভব। আচ্ছা, এখানেও তো আমরা হচ্ছে স্কোয়ার দিতে ভুলে গেছিলাম, তাই না? স্কোয়ারটাকে দিয়ে নিই। আচ্ছা, তাহলে এখন মনে হয় ক্যালকুলেশন ঠিক হবে, তাই না? আমি একটু ভুল করছিলাম। আচ্ছা, সমস্যা নেই, এবার আমি ঠিক করে করি। তাহলে দেখো 120 ইন্টু 60 স্কোয়ার ইকুয়ালস টু 4π² বাই 6.673 10⁻⁻11 into 6 into 10⁻24 multiplied by 6370 10³ plus h কিউব, তাই না? আচ্ছা, আসো তাহলে আমরা একটু সলভ করি। 17,000, আচ্ছা 1700972, তাই না? এটা কিন্তু মিটার আসছে, আমরা কি করব, কিলোমিটার নিয়ে যাব। দশমিকটাকে আমরা 3 ঘর বামে আনি, তাহলে 1700.9, হ্যাঁ, 972 এত কিলোমিটার। হ্যাঁ, এটাই মনে হয় আমাদের আসছে না? হ্যাঁ, এটাই কিন্তু আমাদের আসছে। তাহলে এটা কিন্তু আমার উত্তর, তাই না? তাহলে এটা কত আছে দেখো, এখানে আছে। এটা কিন্তু প্রশ্নের মধ্যে সঠিক অপশনটা ছিল না, আমি কিন্তু সঠিক অপশনটা তোমাদের অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, এটা গেল আমাদের। চলে আসো আমাদের পরের প্রশ্ন। 227°C তাপমাত্রা 5 বায়ুমণ্ডল চাপে 1 লিটার আদর্শ গ্যাসের মধ্যে অণুর সংখ্যা কত হবে? সহজ অঙ্ক। কিরকম আমরা করব, n = PV/RT। তাহলে n মানে কি বলো, ক্যাপিটাল N/N এ,
ইকুয়াল টু পিভি বাই আরটি, তাই তো? আচ্ছা, এখানে মেনলি আমাদের এনআই মানটাই বের করতে হবে। প্রেসার কত বলো দেখো, 5 বায়ুচাপ মানে 5 atm। হ্যাঁ, ভলিউম কত বলো দেখো, 1 লিটার। আর এখানে অ্যাভোগাড্রো সংখ্যা 6.02 10 টু দি পাওয়ার 23। হ্যাঁ, এই। আর আর এর মানটা কত বসাবা? এটা কি বসাবা? এটা বসানোর দরকার নেই, দেখো লিটার এটিএম সিস্টেম আছে, তাই না? তাহলে তুমি লিটার এটিএম এ বসায় দাও। কত আসবে সেটা? 0.0821। টেম্পারেচারটা কত বলো দেখো, 227। 227 এর সাথে তাহলে তুমি 273 যোগ করে দিবা, তাই না? তাহলে কিন্তু তোমার হচ্ছে উত্তর চলে আসে। তাহলে এতটি আমাদের আসবে হচ্ছে উত্তর, অনুর সংখ্যা। ওকে, আসো তাহলে আমরা দেখার চেষ্টা করি এটা কত আসে। 5 into 6.02 10 to the power 23। আচ্ছা, 023 বলছে প্রশ্নের মধ্যে, তাই না? সেইভাবেই বসাই 10 to the power 23, আর নিচে হচ্ছে 0.0821 মাল্টিপ্লাইড বাই 227 প্লাস 273। ওকে, 7.34 10 to the power 22। 7.34 10 to the power 22, এতটি। ওকে, আচ্ছা, এই যে এটাই আমাদের তাহলে উত্তর। ওকে, বুঝতে পারলাম। চলো তাহলে আমরা আগাই। আচ্ছা, কি বলছে দেখো, সূর্যের চারিদিকে আবর্তনরত মঙ্গল গ্রহের কক্ষপথের ব্যাসার্ধ পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধের 1.53 গুণ। পৃথিবীতে যদি 365 দিনে 1 বছর হয়, তাহলে মঙ্গল গ্রহে কত দিনে 1 বছর হবে? খুব ভালো কথা। এখন এখানে ব্যাসার্ধের হিসাবটা দেওয়া আছে, তাই না? এবং হচ্ছে বছরের হিসাবটা দেওয়া আছে। তো এখানেও কিন্তু যে টি স্কোয়ার সমানুপাতিক এ কিউব, এই ফর্মুলা অ্যাপ্লাই হইতে পারে, রাইট? আচ্ছা, তাহলে এখানে দেখো আমরা কি করতে পারি, প্রথমে আমরা হচ্ছে মঙ্গল গ্রহে হচ্ছে সময়টা বের করবো, টি এম, নিচে হচ্ছে পৃথিবীরটা টি ই স্কোয়ার ইকুয়াল টু, মঙ্গল গ্রহে আমরা প্রথমে কি নিব, ব্যাসার্ধ নিব, সেটা হচ্ছে পৃথিবীর হচ্ছে 1.53 গুণ। মঙ্গল গ্রহটা যদি 1.53 হয়, পৃথিবীটা কত হবে? 1, এত কিউ লাস্ট এখানে। তাহলে আমরা কি করব, টি এমটা বের করে ফেলবো, কাজ হয়ে যাবে। টিইটা কত বলো তো আমাদের? পৃথিবীতে হচ্ছে 365 দিনে 1 বছর হয়, তাহলে এখানে টিইর মানটা হবে 365। ওকে, এটা করলে কিন্তু আমাদের কাজ হয়ে যাচ্ছে। তাহলে হিসাব করে দেখি, এখানে মেনলি আমাদের আসবে হচ্ছে, এটাকে আমরা আগে হচ্ছে স্কোয়ার রুট করবো, তারপর 365কে ওই পাশে নিয়ে যাবো। তাহলে 1.53 টু দি পাওয়ার, হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে মেনলি আমরা কি নিব, টু দি পাওয়ার 3/2, তার মানে 1.5, তাই না? আচ্ছা, গেল, তাহলে এটা গেল ইন্টু 365, 690.76, 690.76 এত দিন, এত ডেজ। ওকে, আচ্ছা, তাহলে এটা কোথায় হবে? যে অপশন বি। ঠিক আছে, চলো আমরা আগাই। আচ্ছা, এখানে কি বলেছে দেখো, 23 নম্বর প্রশ্নে দুইটি ধারকের হচ্ছে ধারকত্ব দেওয়া আছে 5 মাইক্রোফ্যারাডে, 25 মাইক্রোফ্যারাডে, এবং এখানে কিন্তু বিভব পার্থক্য দেওয়া আছে। হ্যাঁ, এরকম বিষয়টা শ্রেণী সংযোগে আছে। তাহলে বলো, শ্রেণী সংযোগে থাকলে আমাদের তুল্য ধারকত্ব কত আসে? গুণফল বাই যোগফল, দুটো ধারক থাকলে। তাহলে গুণফল হচ্ছে এখানে 5 মাইক্রোফ্যারাডে ইন্টু 25 মাইক্রোফ্যারাডে, যোগফল কত? 5 প্লাস 25, তাই তো? 5 প্লাস 25 মাইক্রোফ্যারাডে, তাই না? এত আমাদের তাহলে কি আসবে? ফ্যারাডে। আচ্ছা, ঠিক আছে, আগে এটা আমরা দেখার চেষ্টা করি এটা কত আসে। মাইক্রো মাইক্রো বাদ, দেখছো? এটা কিন্তু বাদ। ঠিক আছে, এটা তাহলে আমরা বাদ দিয়ে চিন্তা করি। 5 গুণ 25 কত হয়? 125। তাহলে উপরে হবে হচ্ছে 125 10 টু দি পাওয়ার -6, আর নিচে হবে কত? 30। এটা আসা হচ্ছে কত আসে বলতো? 4.167 10 টু দি পাওয়ার -6। তাহলে 4.167 10 টু দি পাওয়ার -6 এত ফ্যারাডে। ওকে, বলছে কি দুইটিকে আমরা 600 বিভবের মধ্যে শ্রেণী সংযোগে করলাম, দ্বিতীয় ধারকের মধ্যে সঞ্চিত বিভবটা কত? দেখো, যদি ধারকগুলোকে আমরা শ্রেণী সংযোগে রাখি, তাহলে প্রত্যেকটা ধারকের দুই প্রান্তের মধ্যে দিয়ে যে পরিমাণ চার্জ সঞ্চিত হয় সেটা কনস্ট্যান্ট থাকে। আর সমান্তরালে হইলে প্রত্যেকটা ধারকের দুই প্রান্তে বিভব পার্থক্য সমান হয়। যেহেতু এরা এখানে শ্রেণী সংযোগে আছে, তাই এদের ক্ষেত্রে মেনলি
দুই প্রান্তের কি হবে বলতো, চার্জের পরিমাণটা সমান হবে, সঞ্চিত চার্জের পরিমাণ সমান। কিউ তো এখানে কিন্তু কনস্ট্যান্ট, তাই না? বিষয়টা এরকম। তাহলে আমরা যদি এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমাদের উত্তরটা হয়ে যায়। তাই চিন্তা করে দেখো বিষয়টা কিরকম। আমাদের সার্কিটটা হচ্ছে এরকম, এই ধর একটা ধারক, আবার এই ধর একটা ধারক। হ্যাঁ, এদের দুই প্রান্তে যে পরিমাণ চার্জ সঞ্চয় হলো সেটা কিন্তু কনস্ট্যান্ট। ও যা করতে পারবে ও একই কাজ করতে পারবে, তাই না? বিভব পার্থক্য ভিন্ন ভিন্ন হইতে পারে। আচ্ছা ঠিক আছে, এখানে আগে তাহলে চিন্তা করে দেখি মোট চার্জ কত পরিমাণ সঞ্চয় হইলো দেখার চেষ্টা করি। 600 ভোল্ট দেওয়া আছে, তাহলে আমরা কিন্তু জানি কিউ ইকুয়াল টু কি আসে, সি ইন্টু ভি আসে, তাই না? আচ্ছা, তাহলে সি এর মান হচ্ছে এইটা 4.167 10 টু দি পাওয়ার মাইনাস 6, ভি এর মানটা কত, 600, এত কুলম্ব। আচ্ছা, তাহলে আসো এবার আমরা একটু হিসাব করি। এই মানটাকে আমরা 600 দিয়ে গুণ করে দিব, এটা কত আসলো, 2.5 10 টু দি পাওয়ার মাইনাস 3, 2.5 10 টু দি পাওয়ার মাইনাস 3 এত কুলম্ব। আচ্ছা আসো, হ্যাঁ এটা কিন্তু ক্যাপাসিটেন্স আর এটা কুলম্ব, দুটো কিন্তু ভিন্ন। এখন আমাদের কি করতে হবে, সঞ্চিত শক্তি বের করতে হবে, তাই না? তাহলে আমাদের শক্তি যদি বের করতে চাই, ইউ ইকুয়াল টু কি আসবে বলতো, হাফ ইন্টু কিউ স্কোয়ার বাই সি। আমরা ভি আনবো না, কারণ ভিটা কিন্তু কনস্ট্যান্ট না। আচ্ছা, এটা করলে কিন্তু কাজ হয়ে যাচ্ছে। দেখো হাফ, এখানে সঞ্চিত কিউর মানটা মিলে আমাদের বের করতে হবে, তাই না? দেখো আমি কিন্তু কিউর মানটা বের করে ফেলছি, ওর এখানে কিউ যা, ওর এখানে কিউ তা। সেকেন্ড আমি বের করতে চাচ্ছি, তাহলে সেকেন্ডের জন্য কিউ কিন্তু এই মানটাই হবে 2.5 10 টু দি পাওয়ার মাইনাস 3, হ্যাঁ এটা স্কোয়ার হবে। আর সি এর মানটা কত আসবে, সেকেন্ডটার জন্য আমাদের ক্যাপাসিটেন্স কত, 25 মাইক্রোফ্যারাডে, তার মানে 25 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। হ্যাঁ, তাহলে এত আমাদের জুল আসবে। আসো আমরা একটু হিসাব করে ফেলে এই জিনিসটাকে, আমরা কোনটা বের করছিলাম, এটা বের করছিলাম, তাই না? এবার আসো 0.5, তাহলে হাফ হয়ে গেল। তাহলে এটাকে আমরা এইভাবেই করি, সমস্যা নাই। তাহলে আমাদের অ্যান্সার বের হয়েছিল এইটা, তাহলে অ্যান্সারের স্কোয়ার ডিভাইডেড বাই 2 গুণ 25 মানে 50, 50 10 টু দি পাওয়ার মাইনাস 6। ওকে, এটা কত আসবে, 0.125, 0.125 এত জুল। ওকে, এই দেখো 0.125। ঠিক আছে, আমরা কি বিষয়টা বুঝতে পারছি? চলো তাহলে আমরা আগাই। আচ্ছা, 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 কেজি পানিকে আমরা 100 ডিগ্রিতে উন্নীত করলাম, এন্ট্রপি পরিবর্তন কত? সরাসরি ফর্মুলা বসাবো, এন্ট্রপি পরিবর্তন ইকুয়াল টু ms ln T2 বাই T1। হ্যাঁ, তাপমাত্রা পরিবর্তন হলে সরাসরি এই ফর্মুলা। ভর কত বলো, 5 কেজি, তাই না? মানে আপেক্ষিক তাপ হচ্ছে এটা 4200, আর এখানে লন বসাবা, লন উচ্চ তাপমাত্রা বাই নিম্ন তাপমাত্রা। উচ্চ তাপমাত্রা হচ্ছে 373, এবং দেখো নিম্ন তাপমাত্রা কত, সেটা হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস, মানে 283, তাই তো? এত, তাহলে এককটা কি আসবে, জুল পার কেলভিন, তাই না? আচ্ছা, তাহলে এখানে আমরা যদি হিসাব করতে চাই তাহলে আমাদের কি আসবে, 5 ইন্টু 4200 ইন্টু লন 373 বাই 283, 5798.76, 5798.76 জুল পার কেলভিন। ওকে, তাহলে দেখো এটা কোথায় আছে, তুমি 3 ঘর এদিকে নিয়ে আসো, তাহলে জিনিসটা কি আসে, 5.79 10 টু দি পাওয়ার 3 এত জুল পার কেলভিন। দেখো এটা কোথায় আছে, এখানে আছে, তাহলে এটাই আমাদের উত্তর, রাইট? চলো তাহলে আমরা আগাই। আসলাম আমরা আজকের দিনের লাস্ট প্রশ্ন, সেটা কি, একটি বিন্দুতে তড়িৎ বিভবে এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, দেখো এখানে এরকম ভাবে একটা ইকুয়েশন দেওয়া আছে, ওই বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত হবে, তাই না? এখন খেয়াল করে দেখো, যদি ইকুয়েশন দেওয়া থাকে তাহলে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের চলকের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হবে, তাই না? তাহলে আমি যদি এখানে আংশিক অন্তরীকরণ করি, তাহলে আমরা প্রথমে এক্স অক্ষের সাপেক্ষে বিভবটা কত পাবো, মাইনাস ডেল্টা ডেল্টা এক্স অফ ভি, তাই না? আচ্ছা, তাহলে দেখো এটা করলে কত আসে, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবা, বাকিগুলা বাদ দাও, তাহলে -5 এক্স এর অন্তরীকরণ করলাম, মাইনাসে মাইনাস হলো প্লাস, তাহলে +5। হ্যাঁ, এটা ঠিক আছে, এত নিউটন পার কুলম্ব, একক লেখার দরকার নেই, এখন বুঝবা। তাহলে বলো ই ওয়াইটা কত আসবে, মাইনাস ডেল্টা ডেল্টা ওয়াই অফ ভি। দেখো এখানে কি আছে, 3y আছে, অন্তরীকরণ করো, তাহলে আর কত আসবে, 3 আসবে, তাই না? সামনে তো নেগেটিভ আছেই। আর কি আছে, আমাদের জেডটা বাকি আছে, তাই না? তাহলে জেডটা আমি এখানে বসাই দিচ্ছি,
তাহলে এখানে থাকবে কি আমাদের ইজেড মাইনাস ডেল্টা ডেল্টা জেড অফ ভি, তাই না? তাহলে দেখো জেড এর সাপেক্ষে করো, √15 আসবে, তাহলে মাইনাস √15, এরকম। এখন আমাকে বলো আমার যদি মোট তড়িৎ প্রাবল্য বের করতে চাই, তাহলে এখানে কি করতে হবে? এই ফর্মুলা বসাইতে হবে, ই এক্স স্কোয়ার প্লাস ই ওয়াই স্কোয়ার প্লাস ই জেড স্কোয়ার, তাই না? এরকম তো বসাই দাও। দেখো এখানে কত আসবে? 5 স্কোয়ার মানে হচ্ছে 25, তাই না? 5 স্কোয়ার মানে কত? 25। 3 স্কোয়ার মানে হচ্ছে 9, আর √15 স্কোয়ার করলে আসবে কত? 15। 15 25 হয় 40, 49 স্কোয়ার করলে আসবে 7। এটাই আমাদের উত্তর। তাহলে এই যে আমাদের উত্তর হচ্ছে 7। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের পুরো জিনিসটা। এটা ধরো আমাদের 7 ইউনিট বলছে, সো ইউনিটটা লেখার দরকার নেই। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমাদের পুরো জিনিসটা। আশা করি তোমরা জিনিসটাকে বুঝতে পারছো। প্রত্যেকটা অঙ্ক আমরা সহজে এক্সপ্লেন করছি। আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাদের জানাবা। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।